আজকের পর্বের ভিডিওটি ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের বলা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝে নেবেন যে কিভাবে তোমরা ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য ইকোনমিক সাবজেক্টটি তৈরি করবে। হ্যাঁ, এই ইকোনমিক সাবজেক্টটি শুধুমাত্র যে ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্যই গুরুত্বপূর্ণ তা নয়, মেন্সের জন্য খুবই ভাইটাল রোল প্লে করে। অনেকে এই ইকোনমিক সাবজেক্টটিকে এড়িয়ে যায় কারণ প্রিলিমসে খুবই কম নম্বরে প্রশ্ন এসে থাকে, কিন্তু যারা ডাব্লিউবিসিএস এক্সাম ক্র্যাক করতে চায় তাদের জন্য বলবো তারা ইকোনমিক সাবজেক্টটিকে খুবই ভালোভাবে প্রিপারেশন করবেন, কারণ প্রিলিমসে ইকোনমিক্স থেকে কম নম্বরের প্রশ্ন এলেও মেন্সে কিন্তু খুবই ভাইটাল রোল প্লে করে এবং ইকোনমিক্স থেকে 100 মার্কসের প্রশ্ন আসে। তাই ইকোনমিক সাবজেক্টটিকে অবহেলা করে কোনো জায়গাই নেই। তাই আপনারা ইকোনমিক সাবজেক্টটিকে খুবই ভালোভাবে প্রিপারেশন করবেন এবং আজকের পর্বের ভিডিওতেই আমি আলোচনা করব যে কীভাবে তোমরা রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী ইকোনমিক সাবজেক্টটিকে প্রিপেয়ার করবে এবং ইকোনমিক সাবজেক্টটিকে কোথা থেকে কীভাবে পড়বেন, কীভাবে নোটস বানাবেন, আর কীভাবে কোন কোন টপিকগুলো আপনারা ক্লিয়ার করলেন পরিষ্কার করে ভালো করে পড়লে তোমরা ইকোনমিক সাবজেক্টটিকে খুব ভালো স্কোর করতে পারবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে ইকোনমিক সাবজেক্টটি তৈরি করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে ল্যাক অফ প্রপার বুক। হ্যাঁ, মার্কেটে এমন কোনো একটা পারফেক্ট ইকোনমিক্সের বই নেই যেটা পড়ে তোমরা ডাব্লিউবিসিএসে খুব ভালো স্কোর করতে পারবে। যদিও বা মার্কেটে ইকোনমিক্সের বিভিন্ন বই আছে, সেগুলো বেশিরভাগই সমস্ত ডেসক্রিপটিভ টাইপের এমসিকিউ প্যাটার্নের খুবই কম বই রয়েছে, আর যদিও বা থেকে থাকে সেগুলোতে সমস্ত টপিক কভার করা নেই। সুতরাং তোমাদের একটা প্রবলেম ফেস করতে হয় ইকোনমিক্স সাবজেক্টটি পড়তে গেলে। এটা আমিও যখন প্রিপারেশন স্টার্ট করেছিলাম আমাকেও এই প্রবলেমটি ফেস করতে হয়েছিল, কিন্তু তারপর আমি যেভাবে পড়ে ডাব্লিউবিসিএস প্রিলিমসে ভালো স্কোর করতে পেরেছিলাম আমি সেটাই আলোচনা করব। তো তোমাদেরকে বলবো এই ইকোনমিক সাবজেক্টটিকে কখনো তোমরা অবহেলা করো না, কারণ প্রিলিমসে খুবই কম নাম্বার এলেও মেন্সে কিন্তু 100 মার্কসের প্রশ্ন এসে থাকে। তাই তোমাদের এই ইকোনমিক সাবজেক্টটা খুব ভালো করে প্রিপারেশন করতে হবে এবং যে ইকোনমিক সাবজেক্টটা তোমরা যে শুধু মার্কস পাওয়ার জন্য পড়বে তা নয়, এটা তোমাদের খুব নলেজ গেইন করতেও সাহায্য করে, যা ভবিষ্যতে চাকরি লাইফে তোমার অনেক সুবিধা দেবে। তো সবার প্রথমে বলি, ইকোনমিক সাবজেক্টটি প্রিপারেশন করতে হলে তোমাদের তিনটে জিনিস লক্ষ্য করতে হবে। প্রথম দুটো বই তোমাদের একটু ফলো করতে হবে, সেটা হচ্ছে রমেশ সিংয়ের ইকোনমি বুক আর তোজাম্মেল হোসেনের ইকোনমি বুক, এছাড়া ইন্টারনেট। তো প্রথমেই বলে রাখি এই দুটো বইয়ের মধ্যে আমি কিন্তু প্রথমে রমেশ সিং বইটা কিনেও প্রথম দুটো চ্যাপ্টার পড়েছিলাম, তারপরে বইটা আমার ঠিক অতটা পড়ে মনোযোগ দিতে পারিনি, তাই জন্য আমি বইটা অতটা পড়িনি। কিন্তু তোজাম্মেল হোসেনটা আমি পড়ে বুঝতে পেরেছিলাম যে ডাব্লিউবিসিএস ঠিক যেরকম প্যাটার্নে এমসিকিউ চাইছে ঠিক সেরকম প্যাটার্নেরই সংক্ষেপে লেখা আছে তোজাম্মেল হোসেন। তবে বলবো তোজাম্মেল হোসেন বইটা পড়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না, কনসেপ্ট ক্লিয়ার করতে হলে, আইডিয়া ক্লিয়ার করতে হলে তোমাদের রমেশ সিং ইকোনমি বইটা পড়তে হবে অথবা ইন্টারনেটে সাহায্য নিতে হবে, যেটা আমি বেসিক্যালিভাবে বেশি নিয়েছিলাম এই ইকোনমিক সাবজেক্টটা প্রিপারেশন করার জন্য। সে প্রিলিমস হোক কিংবা মেন্স হোক, আমি ইন্টারনেটটা খুব ভালোভাবে ব্যবহার করেছিলাম এই ইকোনমিক সাবজেক্টের পুরো নোটস বানাতে এবং ইকোনমিক সাবজেক্টটাকে প্রিলিমস প্লাস মেন্সের জন্য তৈরি করতে। তো প্রথমে তো বলে রাখি রমেশ সিং বইটা তাদের জন্য যারা ইকোনমির বিভিন্ন আইডিয়া, কনসেপ্ট, বিভিন্ন যে ইকোনমিক টার্মসগুলো থাকে সেগুলো সম্বন্ধে নিজেদের জ্ঞান বাড়াতে চায়, কনসেপ্ট ক্লিয়ার করতে চায়, তাদের জন্য রমেশ সিং বইটা পড়ার খুবই দরকার। রমেশ সিং বইটা যথেষ্ট ভাস্ট। হ্যাঁ, তবে আমাদের ডাব্লিউবিসিএস যেরকম প্যাটার্নের প্রশ্ন চায় ঠিক সেরকম প্যাটার্নের প্রশ্ন রমেশ সিং থেকে পাওয়া যায় না, তাই জন্য রমেশ সিংটাকে আমি অতটা বেশি প্রেফার করি না। কিন্তু তোজাম্মেল হোসেন খুবই গুরুত্বপূর্ণ বই, বিশেষ করে ডাব্লিউবিসিএস অ্যাসপেক্টে যেরকম টাইপের এমসিকিউ প্রশ্ন এসে থাকে। তো তোমরা তোজাম্মেল হোসেনটাকে কিনতে পারো, কিনে সেটা বইটা দেখতে পারো। তবে আমি বলবো ইকোনমিক্সের ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার করতে হলে তোমরা ইন্টারনেটের সাহায্য নাও। ইন্টারনেট ছাড়া ইকোনমিক সাবজেক্টটা তৈরি করা খুবই দুষ্কর হয়ে দাঁড়াবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ইন্টারনেটটাকে ব্যবহার করো ইকোনমিক সাবজেক্টটা পড়ার জন্য, সে তোমার নোটস বানানো হোক আর কনসেপ্ট ক্লিয়ার করা হোক, ইন্টারনেট সাবজেক্টটা অবশ্যই ইন্টারনেটটিকে খুব ভালোভাবে কাজে লাগিও। তো বলা যাক ইকোনমিক সাবজেক্ট প্রধানত দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক পোর্শন, একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন। এই স্ট্যাটিক্স পোর্শনটাও তোমরা ইন্টারনেট থেকে ডিটেলস পেয়ে যাবে, আর কারেন্ট অ্যাফেয়ার্সটা থেকে কীভাবে তোমরা ইকোনমিক্সটা তৈরি করবে সেটাও আমি বলে দেবো। তো সবসময় মনে রাখবে ইকোনমিক্স প্রিপারেশনের সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ইন্টারনেট থেকে টপিক্সগুলোকে পড়ে নিয়ে সেই টপিক্সগুলো নোটস বানিয়ে নিজের খাতার মধ্যে লিখে রাখা, ওই খাতাটাই প্রিলিমস ও মেন্সের আগে পড়ে গিয়ে তোমরা ইকোনমিক্সে খুব ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আজকে দেখে নেওয়া যাক ইকোনমিক্সে কোন কোন টপিক্সগুলো তোমাকে পড়তে হবে স্ট্যাটিক সেকশন থেকে, আর কীভাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্স সেকশন থেকে তো প্রিপারেশন করবে সেটাও আমি বলে দেবো, ঠিক আছে? ইকোনমিক্সে যে সমস্ত টপিক্সগুলো খুব ইম্পর্টেন্ট স্ট্যাটিক সেকশন থেকে, সেগুলো তোমরা কী কী টপিক্স পড়বে? প্রথমে পড়বে তোমরা যে জিডিপি কী, জিএনপি কী, এনএনপি কী, এদের ফুল নেম, এদের কী ফর্মুলাগুলো কী কী, ন্যাশনাল ইনকাম কী, এদের মধ্যে রিলেশন কী, এগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে।
তাছাড়া রয়েছে জিনি কোএফিসিয়েন্ট কি, ফিলিপস কার্ভ কি, হ্যাঁ এগুলো কার কার মধ্যে রিলেশন আছে, এগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। এছাড়া ভেরিয়াস সেক্টর মানে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এই যে বিভিন্ন রকম সেক্টর থাকে, সেই সেক্টরগুলোর মধ্যে কোন কোন ফিল্ড থেকে অন্তর্ভুক্ত সেগুলো তোমরা পড়বে। এছাড়া ভেরিয়াস ইকোনমিক ইন্ডেক্স, যেটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হয়ে থাকে, সিপিআই, ডাব্লিউপিআই, আইআইপি, এইচডিআই ইন্ডেক্স, এই সমস্ত ইন্ডেক্সগুলো, সিপিআই ইন্ডেক্স মানে কি, ডাব্লিউপিআই ইন্ডেক্স মানে কি, এদের মধ্যে কার কার ওয়েটেজ বেশি, এই ইন্ডেক্সগুলো কে কে রিলিজ করে, হ্যাঁ এইগুলো তোমরা কিন্তু খুব ভালো করে তৈরি করবে, একটা খাতার মধ্যে নোটস বানিয়ে নেবে। এই ইন্ডেক্সগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রতি বছরই প্রিলিমস এবং মেন্সে খুব যত সংখ্যক বেশি নাম্বার প্রশ্ন করা হয়ে থাকে, সেটা হচ্ছে ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, ব্যাঙ্কিং রিফর্মস, আরবিআই অ্যান্ড ইটস রিফর্মস অ্যান্ড পলিসি, ডিফারেন্ট টাইমস অফ ডেফিসিয়েটস অ্যান্ড ইটস ফর্মুলা। ঠিক আছে, এই ফিসকাল পলিসিটা তোমরা আর মনিটারি পলিসি, এই দুটো পলিসিকে তোমরা খুঁটিয়ে ডিটেলসে খুব ভালোভাবে পড়বে। এই আরবিআই মনিটারি পলিসি বলতে আরবিআই মনিটারি পলিসি কথা বলা হচ্ছে। আরবিআই মনিটারি পলিসির মধ্যে যে রেপো রেট, রিভার্স রেপো রেট, বেস রেট, এই যে সমস্ত জিনিসগুলো, এমসিএলআর, এই যে বিভিন্ন রকম যে টপিকসগুলো থাকে, এসএলআর কি, সিআরআর কি, এই জিনিসগুলো তোমরা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। কত সালে চালু করা হয়েছিল, হ্যাঁ এর যে কত পার্সেন্টেজ করে থাকে, এই ডিটেলসটা তোমরা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে নোটস বানিয়ে রেখে দেবে। ফিসকাল পলিসি গভর্নমেন্ট রিলিজ করে, তার সেই ফিসকাল পলিসির যে সমস্ত কম্পোনেন্টগুলো থাকে সেগুলো তোমরা খুব ভালো করে পড়বে। ব্যাঙ্কিং রিফর্মস কত কত সালে, 1969 প্রথম যে ব্যাঙ্কিং রিফর্মস হয়, তারপর কত সালে হয়েছিল, কোন কোন ব্যাঙ্কস রিফর্মস হয়েছিল, এই আর আরবিআই কী করে ফাংশনস করে, আরবিআইয়ের যে বিভিন্ন রকম রেগুলেটরি ফ্রেমওয়ার্কস আছে সেগুলো তোমরা কীভাবে, আরবিআই নতুন নতুন যে পলিসি রিলিজ করছে সেগুলো কি, এগুলো তোমরা ডিটেলসে খুব ভালো করে খাতায় নোটস বানাবে। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ ডেফিসিয়েট বলতে প্রাইমারি ডেফিসিয়েট, ফিসকাল ডেফিসিয়েট, রেভিনিউ ডেফিসিয়েট, এইগুলো তোমরা ডেফিসিয়েটগুলো খুব ভালো করে পড়বে। আর এদের ফর্মুলাগুলো পরীক্ষা সরাসরি ফর্মুলা জিজ্ঞাসা করা হয়ে থাকে। এছাড়া আর কী পড়বে, ডিভ্যালুয়েশন মানে এই পয়সাকে যতবারে ডিভ্যালুয়েট করা হয় সেটা কি, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন কবে ঘটেছিল, পোভার্টি কি, ডিসইনভেস্টমেন্ট কি, তারপরে তোমার পোভার্টিকে কোন কোন স্কেলে মাপা হয়, বিভিন্ন পোভার্টি এলিভেশনস প্রোগ্রাম গভর্নমেন্ট যে চালু করেছিল সেই প্রোগ্রামগুলো কত সালে চালু হয়েছিল, ওকে কোন কোন মিনিস্ট্রি চালু করে, আর সেটার ফাংশনসগুলো, সেটার প্রপার্টিসগুলো, এগুলো পড়বে। এছাড়া এমডিজি মানে মিনিমাম ডেভেলপমেন্ট গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এগুলো তোমাদের পড়তে হবে। বিভিন্ন রকম ব্যাংক কত সালে, কোন যেমন আইসিসিআই, আইডিবিআই, হ্যাঁ এই যে ব্যাঙ্কগুলো বিভিন্ন, সেগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেগুলোর ওয়ার্কিং, সেগুলোর প্রধান অবজেক্টটা কী ছিল, এগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। এই যে কোন ব্যাঙ্কগুলো প্রথমে আরবিআই সাবসিডারি হিসাবে প্রতিস্থাপিত হলো, তারপর সেগুলো আরবিআই সাবসিডারিতে বাতিল হয়ে গেল, এগুলো তোমাদের ডিটেলসগুলো জানতে হবে। এনবিএফসি, নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশনস, আর এদের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, এটা প্রচুর ভাস্ট একটা যে জায়গা, এটাও তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা হচ্ছে এগ্রিকালচার। এই এগ্রিকালচার অ্যান্ড ইটস রিফর্মস, আর কোঅপারেটিভ ফার্মিং এবং ল্যান্ড রেভলিউশন, আর গ্রিন রেভলিউশন অ্যান্ড ভেরিয়াস রেভলিউশন, এই টপিকটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই এগ্রিকালচার অ্যান্ড ইটস রিফর্মস থেকেই প্রতি বছরই মেন্সে প্রশ্ন করা হয় অবশ্য, কোনো কোনো বছর প্রিলিমসে করা হলেও অনেক সময় করা হয় না, কিন্তু মেন্সে করা হয় এগ্রিকালচার অ্যান্ড ইটস রিফর্মস থেকে। কোঅপারেটিভ ফার্মিং, ল্যান্ড রিফর্মস, গ্রিন রেভলিউশনস, ভেরিয়াস টাইপের রেভলিউশন, হোয়াইট রেভলিউশন, ব্রাউন রেভলিউশন, রেড রেভলিউশন, এই যে বিভিন্ন রকম রেভলিউশনসগুলো আছে সেগুলো কোন টার্মের সঙ্গে যুক্ত, ল্যান্ড রিফর্মস কী করে, কত সালে কী 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 প্রভিশনসের মাধ্যমে করা হলো, কোঅপারেটিভ ফার্মিং কীভাবে চালু করা হলো, কোঅপারেটিভ ফার্মিং বলতে কী বোঝো, এই ডিটেলসগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে। গভর্নমেন্ট স্কিমস আর গভর্নমেন্টস প্রোগ্রামস, এদের ফিচার্স মানে কত সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, হ্যাঁ প্রধানমন্ত্রী গ্রামীণ স্বরোজগার যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কবে হলো, স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম, এই যে বিভিন্ন ধরনের স্কিমগুলো কত সালে কীভাবে কাদের জন্য চালু হয়েছে সেগুলো তোমাদের ডিটেলস জানতে হবে। আরও একটা খুব গুরুত্বপূর্ণ, নাবার্ড। এই নাবার্ড থেকে প্রতি বছর প্রিলিমস হোক কিংবা মেন্স হোক প্রশ্ন করা হয় থাকে। সো নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হলো, নাবার্ড একটা কত সালে চালু হলো, কত সালের ওয়ার্কিং ফাংশন, নাবার্ডের মধ্যে কার কার কত পার্সেন্টেজ শেয়ার আছে, হ্যাঁ নাবার্ড প্রধানত কোন সেক্টরে কাজ করে, রুরাল সেক্টর না আরবান সেক্টরে কাজ করে, হ্যাঁ কাদের লোন দেয়, কিসের মাধ্যমে লোন দেয়, এইগুলো তোমাদের ডিটেলস জানতে হবে। ঠিক একই ক্ষেত্রে সিডবি, সেবি, আইডিবিআই, এছাড়া ভেরিয়াস যে ইনস্টিটিউশন আছে তাদের অবজেক্টগুলো কী কী, কত সালে স্থাপিত হয়েছিল, প্রত্যেকের সালগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। সাল খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা সরাসরি সাল জিজ্ঞাসা করে দেওয়া হয়, এবং কত সালে এদের ওয়ার্কিং ফাংশন চালু হয়েছিল সেটাও জিজ্ঞাসা করা হয়ে থাকে। হ্যাঁ এদের প্রধান অবজেক্টগুলো কী কী। এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ আছে, ইন্ডিয়াস মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এখান থেকে সাধারণত এমসিকিউগুলো প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে। ক্যাপিটাল মানে মানি মার্কেটে কী, ক্যাপিটাল মার্কেটে ইনস্ট্রুমেন্টগুলো কী কী, মানি মার্কেটে ইনস্ট্রুমেন্ট কী কী, ক্যাপিটাল মার্কেটে ইনস্ট্রুমেন্ট কী কী, এবং এই দুটোর মধ্যে পার্থক্য কী, এগুলো তোমাদের খুব ভালো করে জানতে হবে। ডিফারেন্ট টাইপস অফ লোনস, হ্যাঁ আর সিকিউরিটি,
এইগুলো তোমাদের জানতে হবে। বিভিন্ন লোনস আর সিকিউরিটি মানে এইটা মানি মার্কেট ক্যাপিটাল মার্কেটের মধ্যেই রয়েছে এটা, যদিও তোমরা যখন এদের ইনস্ট্রুমেন্টগুলো পড়বে তোমরা ডিটেলসে জানতে পেরে যাবে। এছাড়া ওয়ার্ল্ড ব্যাঙ্ক, আইএমএফ, এই দুটো কত সালে প্রতিষ্ঠিত হলো, কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এদের কম্পোনেন্টগুলো কী কী, এদের আন্ডারে কোন কোন ইনস্টিটিউশন আছে, এটা কীরমভাবে লোন দেয়। এই আইএমএফের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আছে এসডিআর, স্পেশাল ড্রয়িং রাইটস। এইটা কি, হ্যাঁ, আইএমএফের মধ্যে কোন কোন দেশের কারেন্সিগুলো এসডিআর এর মধ্যে স্থান পায়, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। আইএমএফের মধ্যে ইন্ডিয়ার কত % শেয়ার আছে, এইগুলো তোমরা খুব ভালো করে জেনে নেবে। স্পেশাল ইকোনমিক জোন, এটাও কিন্তু খুব রিসেন্ট টপিক, এটা এখন বর্তমানে খুবই ট্রেন্ডে রয়েছে, তোমরা এটা সম্বন্ধে জেনে যাবে। হ্যাঁ, মানে এই স্পেশাল ইকোনমিক জোন কোথায়, কীভাবে, কতটা জায়গা নিয়ে গড়ে উঠতে পারবে, এদের ক্ষেত্রে আলাদা করে কী কী প্রভিশনস। হ্যাঁ, এছাড়া তোমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স, এটা যদিও আগে খুবই প্রশ্ন করা হতো, বর্তমানে খুবই অল্প সংখ্যার থেকে প্রশ্ন করা হয়, তবুও তোমরা ডিটেলসটা পড়ে যাবে। বিভিন্ন ধরনের সার্ভিস ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এক্সাইজ ট্যাক্স কত সালে, ইউনিয়ন এক্সাইজ ডিউটি কত সালে চালু হয়েছিল, হ্যাঁ, এগুলো মানে কে ইমপ্লিমেন্ট করে, স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট, এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। এছাড়া জিএসটি, এটা সম্বন্ধে নিশ্চয়ই তোমরা সবাই জানো অল্প বিস্তর, জিএসটিটাও রেডি করে যাবে কত সালে কোন অ্যামেন্ডমেন্ট মাধ্যমে, মানে 122তম অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে জিএসটিকে মানে পার্লামেন্টে তোলা হয়েছিল, আর এটা 101তম সংবিধানের মাধ্যমে এটা কনস্টিটিউশনাল রাইটস গ্রহণ করে জিএসটি। এই বিভিন্ন রকম এলপিজি, মানে এলপিজি রিফর্মস 1991, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এই যে 1991 এই এলপিজি রিফর্মস বলতে কী বোঝো, হ্যাঁ, এটা আমাদের ইকোনমিক্সের উপর কী প্রভাব পড়েছিল, এটা তোমাদের একটু নোটস বানিয়ে এনে লিখতে হবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ব্যাঙ্কিং সিস্টেম অফ ইন্ডিয়ায়। হ্যাঁ, ব্যাঙ্কিং সিস্টেমগুলো কী করে কাজ করে, হট মানি কী, তারপরে তোমার ন্যারো মানি কী বলতে বোঝো, এই যে জিনিসগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। ব্যাঙ্কিং সিস্টেমে ব্যাঙ্কে যে ইন্টারেস্ট দেয় সেটা কে ঠিক করে দেয়, ব্যাঙ্ক থেকে লোন নেয়, কার মাধ্যমে লোন নেয়, ব্যাঙ্কের মধ্যে সিআরআর, এসএলআর কী, এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো, কত রকমের ব্যাঙ্ক আছে, প্রাইভেট ব্যাঙ্ক, পাবলিক ব্যাঙ্ক, গভর্নমেন্ট ব্যাঙ্ক, এই যে বিভিন্ন জিনিসগুলো তোমাদের ভালো করে ডিটেলসে জানতে হবে। ব্যাঙ্কিং সিস্টেম অফ ইন্ডিয়া নিচে লিখলেই যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে প্রচুর তোমরা ডেটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডেটা কালেক্ট করে খাতায় নোট বানিয়ে নেবে। মনে রাখতে হবে নোটটা কিন্তু তোমাদেরকে নিজে বুঝে, পরীক্ষার প্যাটার্ন বুঝে নিজেকে বানাতে হবে। এছাড়া স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ, বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কত সালে হয়েছিল, এদের যে কোন সফটওয়্যারের মাধ্যমে কাজ করা হয়, এদের কটা আর মানে কতগুলো কোম্পানি এদের ইন্ডেক্সের মধ্যে রয়েছে, মিউচুয়াল ফান্ড কী, মানে মিউচুয়াল ফান্ডকে কে কন্ট্রোল করে, এই যে বিভিন্ন রকমের মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেটকে কে কন্ট্রোল করে, এগুলো সম্বন্ধে তোমাদের কিন্তু খুব ডিটেলসে খুব ভালোভাবে জানতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ এমএসএমই ইন্ডাস্ট্রি কী, এই এমএসএমই ইন্ডাস্ট্রির মধ্যে তোমাকে প্রায়োরিটি সেক্টর ল্যান্ডিংটা তোমাদের জেনে নিতে হবে। প্রায়োরিটি সেক্টর ল্যান্ডিং কটা কম্পোনেন্টের মধ্যে দেওয়া হয়, কতগুলো ক্ষেত্রে দেওয়া হয় এবং কোথায় কত পার্সেন্টেজ দেওয়া হয়, এমএসএমই অ্যাক্টগুলো কি কবে চালু হয়েছিল, এমএসএমইর মধ্যে কী রুলস পড়ে, এমএসএমইটা আমাদের ইকোনমিতে কত পার্সেন্টেজ কন্ট্রিবিউট করে, এগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে। এছাড়া রয়েছে ব্যালেন্স অফ পেমেন্ট, এক্সটার্নাল সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমি, আর ডিফারেন্ট টাইপস অফ রেটস রিলিজড বাই আরবিআই। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্যালেন্স অফ পেমেন্ট থেকে প্রতি বছরই কিছু না কিছু প্রশ্ন করা হয়ে থাকে। আর ব্যালেন্স অফ পেমেন্ট বলে যখনই তোমরা নেটে লিখবে, তোমার ডিটেলস একটা নোটস পুরো পেয়ে যাবে, সেখানটা তোমাদের পড়ে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারো। এক্সটার্নাল সেক্টর বলতে গেলে অর্থাৎ তোমরা কীভাবে বাইরে বৈদেশিকদের সাথে ব্যবসা বাণিজ্য কীভাবে চলে, সেইগুলো তোমাদের ডিটেলস তোমরা জানতে পারবে। এছাড়া ডিফারেন্ট টাইপস অফ রেটস বলতেই যে সিআরআর, এসএলআর, হ্যাঁ, এমসিএলআর, বেস রেট, এই যে রেটগুলো আরবিআই মানে 3 মাস অন্তর 4 মাস অন্তর চেঞ্জ করে, সেগুলো তোমাদের খুব ভালো করে জেনে নেবে। এই যে ডিফারেন্ট টাইপের কমিটি বলতে ফিউয়েলের জন্য কমিটি আছে, তারপরে যেমন নাবার্ড কোন কমিটির জন্য, মানে কোন নাবার্ডটা গড়ে তোলার জন্য কোন কমিটি রেফার করেছিল, জিএসটির জন্য জিএসটি চালু করার জন্য কোন কমিটি রেফার করেছিল, এই যে বিভিন্ন রকম যে কমিটিগুলো গড়ে উঠেছিল, এদের অবজেক্টগুলো কী ছিল, এটাও তোমরা জেনে রাখবে। ডিফারেন্ট টাইপস অ্যাক্ট বলতে যেমন এফআরবিএম অ্যাক্ট, তারপরে কম্পিটিশন কমিশন অ্যাক্ট, এছাড়া তোমার রয়েছে জিএসটি অ্যাক্ট কি, কোম্পানিজ অ্যাক্ট, তারপরে ব্যাঙ্কিং অ্যাক্ট 1949, আরবিআই অ্যাক্ট কি, এই যে বিভিন্ন রকমের অ্যাক্টগুলো কত সালে হয়েছিল, এর অবজেক্টগুলো তোমরা একটু পয়েন্টগুলো ঘেটে নেবে। এছাড়া বিভিন্ন রকম অনেক সময় প্রশ্ন করা থাকে যে লিমিটেড লায়াবিলিটি, অর্থাৎ লিমিটেড লায়াবিলিটি বলতে কী বোঝো, একটা প্রাইভেট কোম্পানিতে কতজন ডিরেক্টর থাকতে পারে, পাবলিক কোম্পানিতে কতজন ডিরেক্টর থাকতে, এগুলো তোমরা একটু জানার জন্য তোমাদের বলছি, কারণ এটা এত ডিটেলস হয়তো আসে না সাধারণত, তবু তোমরা জানার জন্য একটু পড়তে পারো। এছাড়া ভেরিয়াস রিপোর্ট অ্যান্ড ইটস অর্গানাইজেশনস, হ্যাঁ, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের রিলিজ করে, এই যে কোনো অর্গানাইজেশন রিলিজ করে, এরকম ধরনের বিভিন্ন যে রিপোর্ট কী মানে প্রতি মাসেই নীতি আয়োগ কিংবা আরবিআই কোনো না কোনো রিপোর্ট পাবলিশ করছে, সেগুলো তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে, কারণ এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়া বিভিন্ন রকম ইকোনমিক টার্মস, হ্যাঁ, যেটা সাধারণত রমেশ সিং বইয়ের শেষের দিকে অনেক ইকোনমিক্স টার্মসগুলো দেওয়া আছে, যেগুলো সম্বন্ধে তোমরা ঠিক ওয়াকিবহল নয়, তোমরা ওখান থেকে বেছে কয়েকটা ঠিক গুরুত্বপূর্ণ টার্মসগুলো তোমরা পড়ে রাখবে।
কারণ তাতে তোমাদের কি হবে, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই যে টার্মসগুলো প্রায় সময় তোমরা খবরে, ম্যাগাজিনে, ইন্টারনেটে দেখতে পাবে, কিন্তু টার্মসগুলো কী সেটা জানতে হলে তোমাকে, যেমন হট মানি কী, হ্যাঁ, সফট লোন বলতে কী বোঝো, এই যে জিনিসগুলো থাকে এইগুলো তোমাকে কিন্তু মানে রমেশ সিং বইয়ের শেষের দিকে ছোটো ছোটো কি ওয়ার্ডস আছে ইকোনমিক্সে, সেগুলো তোমাকে একটু পড়ে নিতে হবে, তাহলে তোমার কিন্তু খুব উপকার হবে এবং তোমাদের কনসেপ্টও প্রচুর ক্লিয়ার হবে। লাস্ট যেটা আছে ইকোনমিক্স, এ কারেন্ট অ্যাফেয়ার সেকশন থেকে যেরকম প্রশ্ন আসে, তো তার জন্য বলে রাখবো তোমরা যে কোনো একটা সিঙ্গেল ম্যাগাজিন তোমরা ফলো করবে, সে যে কোনো ম্যাগাজিন, তোমরা একটা সিঙ্গেল ম্যাগাজিন তোমরা কিন্তু রেগুলারভাবে রিভিশনের সাথে বারবার পড়বে। সাথে তোমাদের আর কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ইউনিয়ন বাজেট, ইকোনমিক সার্ভে, এটা প্রতি বছরই রিলিজড হয়, এই যে দুটোকে তোমরা কিন্তু ভালোভাবে পড়বে। ইউনিয়ন বাজেট পড়লে তুমি কি জানতে পারবে, অর্থাৎ ইউনিয়ন বাজেট মানে ফিউচারে কোন কোন খাতে কত পরিমাণ খরচা হবে, কত পরিমাণ গভর্নমেন্ট অ্যালোকেট করেছে সেটা তোমরা জানতে পারবে। শুধু তাই নয়, গভর্নমেন্টের কোন কোন সেক্টর থেকে কত পরিমাণ রেভিনিউ এসেছে আর কোন কোন সেক্টরে বেশি সবচেয়ে খরচা হয় সেটা তোমরা জানতে পারবে ইউনিয়ন বাজেট থেকে। আর ইকোনমিক সার্ভে থেকে মানে তোমার টোটালিভাবে ইকোনমিক সার্ভে থেকে কি জানতে পারি আমরা, কোন দেশের সাথে কত পরিমাণ ব্যবসা বাণিজ্য হয়েছে, কোন দেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণে আমদানি হয়েছে, কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণে রপ্তানি হয়েছে, এগুলো কিন্তু তোমরা এই ইকোনমিক সার্ভে থেকে জানতে পারবে। আমাদের দেশের জিডিপি কত, ফরেন রিজার্ভ কত, কোন কোন সেক্টর থেকে কত পার্সেন্ট কন্ট্রিবিউট থাকে আমাদের ইকোনমিক্সের মধ্যে, পাস্ট ইয়ারে কোনো কন্ট্রিবিউশন থেকেছে, সেটা তোমরা ইকোনমিক সার্ভে পড়লেই তবেই তোমরা ডিটেলস জানতে পারবে। এছাড়া ইউনিয়ন বাজেট আর ইকোনমিক সার্ভে, এই দুটোতে যে সমস্ত নতুন নতুন প্রোগ্রামের গভর্নমেন্ট স্কিমের নাম দেওয়া থাকে সেগুলো তোমরা কিন্তু খুব ডিটেলসে পড়বে, কারণ ওগুলো থেকেই প্রশ্ন করা হয়। ওটা কখনো বেশিরভাগ সময় অন্তত ওল্ড স্কিম থেকে বেশিরভাগ খুব একটা প্রশ্ন করে না। সাধারণত ইউনিয়ন বাজেট, ইকোনমিক সার্ভে, এইটা তোমরা যদি খুব ভালো করে পড়ো না, তাহলে তোমরা অটোমেটিক্যালি দেখবে নতুন যে সমস্ত স্কিমগুলো চালু করেছে সেটা তোমরা ডিটেলস জানতে পেরে যাবে। আর লাস্ট হচ্ছে লেটেস্ট ইকোনমিক টার্মস, অ্যাব্রিভিয়েশন আর রিপোর্টস। হ্যাঁ, প্রতি মাসের ম্যাগাজিন ঘাটলে তোমরা দেখবে কিছু নিত্য নতুন ইকোনমিক্স টার্ম পাচ্ছ, সেগুলো খাতায় লিখে নিয়ে সেগুলো কী সেটা তোমরা নেটে সার্চ করে ডিটেলসটা লিখে নেবে। তাতে তোমার কী হবে, তোমার ওই ইকোনমিক্স টার্মগুলো তোমাদের সম্বন্ধে ওয়াকিবল হলো। কারণ 2019-এর মেন্সেই সেম প্রশ্ন করা হয়েছিল, কিছু কয়েকবার 2টো না 3টে টার্ম ইকোনমিক্সে লেটেস্ট যে টার্মগুলো সেটা থেকে দিয়ে প্রশ্ন করা হয়েছিল। এছাড়া কিছু অ্যাব্রিভিয়েশন থাকে, যেমন এলএলপি বলতে কী বোঝো, পিএলআই কী, এই যে ছোটো ছোটো জিনিসগুলো। এছাড়া নতুন নতুন যে রিপোর্ট পাবলিশ করছে, নীতি আয়োগ হোক, আরবিআই হোক, বিভিন্ন রকম ফরেন ইনস্টিটিউশনাল হোক, তারা যে রিপোর্ট পাবলিশ করে সেই রিপোর্টের নাম আর কোন ইনস্টিটিউশন করছে তার নামটা অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। যদি তোমরা এরমভাবে ইকোনমিক্সটা পড়ো, হ্যাঁ, তাহলে দেখবে তোমার ইকোনমিক্সের টপিকস পুরোটাই খুব ভালোভাবে অতি সহজেই কভার হয়ে গেছে এবং একটা খাতার মধ্যে সমস্ত নোটস তোমার রেডি হয়ে থাকলো। তুমি সেটাই প্রিলিমস এবং সেটাই মেন্সের জন্য পড়ে যাও, ইকোনমিক্সে তোমরা হেসে আনন্দের সাথে তোমরা খুব ভালো স্কোর করতে পারবে। তবে এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ টপিকস আছে যেগুলো কিন্তু ইকোনমিক্সে খুবই বিস্তর এবং খুবই খুঁটিয়ে ভালোভাবে পড়তে হবে। সেটা আমি আরেকবার বলে দিচ্ছি, একটা হচ্ছে ফিসকাল পলিসি, একটা মনিটারি পলিসি, একটা ব্যাঙ্কিং রিফর্মস, একটা আরবিআই অ্যান্ড ইটস রিফর্মস অ্যান্ড পলিসিস, ডিফারেন্ট টাইপস অফ ডেফিসিয়েট অ্যান্ড ইটস ফর্মুলা, এইগুলো পড়তে হবে। সাথে রয়েছে ব্যাঙ্কিং সিস্টেম অফ ইন্ডিয়া, ব্যালেন্স অফ পেমেন্ট, এক্সটার্নাল সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমি, ডিফারেন্ট টাইপস অফ রেটস রিলিজড বাই আরবিআই। এবং আরেকটি যেটি আমি এখানে লিখতে হয়তো ভুলে গেছি, না লেখা আছে 5 ইয়ার প্ল্যান। হ্যাঁ, অবশ্যই তোমরা 5 ইয়ার প্ল্যানটা কোত্থেকে পড়বে তোমরা, এটা কিন্তু সবচেয়ে ভালো বই হচ্ছে 5 ইয়ার প্ল্যান পড়ার জন্য, সেটা তোজাম্মেল হোসেন 5 ইয়ার প্ল্যান পড়ার জন্য। তোজাম্মেল হোসেন বইটি হচ্ছে একদম আদর্শ বই, যেখান থেকে তোমরা 5 ইয়ার্স প্ল্যান খুবই ডিটেলসে নিট অ্যান্ড ক্লিনভাবে পড়তে পারবে। ঠিক আছে, তোমাদের সমস্ত রকম ইকোনমিক্সের সেকশনটা আমি আজকে খুব ভালো করে বলে দিলাম, কোন কোন টপিকসগুলো কীভাবে কোথা থেকে কিরমভাবে তোমরা পড়বে, কিরমভাবে নোটস বানাবে। আশা করি তোমাদের সমস্ত রকম কনসেপ্ট আজকে এখানে ক্লিয়ার হলো, তোমরা নিশ্চয়ই খুব ভালো করে প্রিপারেশন করতে পারবে। যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো, ইভেন আমাকে তোমরা মেলও করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে সমস্ত WBCS অ্যাসপিরেন্টস এবং গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে এবং তারা ঠিক এরমভাবে পড়ে দেখুন, উইদিন 6 মান্থসের মধ্যে আপনাদের এই ইকোনমিক সাবজেক্টটি নিট অ্যান্ড ক্লিন খুব ভালো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবং প্রচণ্ড ভালো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।